চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ খামেনি, লাখো মানুষের হৃদয় ভাঙা কান্না, পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ঐক্যের বার্তা। আবারও গভীর রাতে ইরানে দফায় দফায় বিস্ফোরণ, নতুন করে হামলা না চালানোর দাবি আমেরিকার। এবং ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ, শুধু জার্মানিতে মৃত্যু ৫,০০০। হিট হেলথ অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। ইরানের ইতিহাসে আরেক যুগের অবসান, চিরবিদায় নিলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। লাখো মানুষের হৃদয় ভাঙা কান্না আর গভীর শোক শ্রদ্ধায় সম্পন্ন হয় খামেনি ও তার পরিবারের দাফন। সেই সাথে এক রাজসিক বিদায় দেখল বিশ্ব। তার প্রয়াণে শুধু ইরান নয়, সমাপ্তি হলো মুসলিম বিশ্বের আরেক অধ্যায়ের। তবে খামেনির বিদায় বেলায় তার দেখানো পথেই পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার বার্তা দিয়েছেন লাখো ইরানি। লাখো মানুষকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে বন্ধ হল পশ্চিমা আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের দীর্ঘদিনের প্রতিরোধ সংগ্রাম এবং আপসহীন এক কণ্ঠস্বর। বিদায় আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের ১৫০রও বেশি লক্ষ্যবস্তুতে আমেরিকার হামলা উপেক্ষা করে বৃহস্পতিবার আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে ঢল নামে শোকার্ত মানুষের। শহর ছাড়িয়ে কয়েক কিলোমিটার পথ পরিণত হয় জনসমুদ্রে। অতিরিক্ত ভিড়ের কারণে দাফনের পূর্ব নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়। খামেনির শেষ বিদায়ে অংশ নেন প্রায় ১.৫ কোটি মানুষ। ইরাক এবং ইরানের ৬ দিনব্যাপী শোক আয়োজন শেষে বৃহস্পতিবার খামেনির কফিন আনা হয় নিজ জন্মস্থান মাশহাদে। সেখানেই শিয়া মুসলমানদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হয়। খামেনির দাফন শেষেও শোকের কালো চাদরে ঢাকা পড়ে তেহরানের রাজপথ। স্লোগান ওঠে, আমেরিকার মৃত্যু হোক, পতন হোক ইসরায়েলের। প্রিয় নেতাকে শেষবারের মতো এক নজর দেখতে এবং তার বিদায়ে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বৃদ্ধ থেকে শুরু করে শিশুরাও। সবার চোখে জল আর কণ্ঠে প্রিয় নেতাকে হারানোর বেদনাবিদুর আর্তনাদ। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর আগে শেষ বার্তায় জানিয়েছিলেন, আমেরিকা আর পশ্চিমা বিশ্বের পতন অনিবার্য। যদি কোনো দেশের প্রতিরোধমূলক সক্ষমতা না থাকে, তবে তারা শত্রুকে পায়ের নিচে পিষ্ট করবে। খামেনি ইরানিদের অনুপ্রেরণা দিয়ে গেছেন, ইসলামী আন্দোলনের পথে মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি চিরন্তন যাত্রার শুরু এবং পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তাই তো তার বিদায় বেলায় লাখো ইরানিদের কণ্ঠে প্রতিশোধের বার্তা। আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই। সত্যি বলতে আমেরিকাকে আর বিশ্বাস করা যায় না। আলোচনায় কি কি শর্ত অন্তর্ভুক্ত আছে সে বিষয়ে জনগণকে কোনো স্বচ্ছতা দেয়া হয়নি। তাদের সাথে চুক্তিতে পৌঁছানো একটি ভুল কাজ। তিনি কেবল একজন রাষ্ট্রনায়ক নন, বরং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ এবং স্বনির্ভরতা অর্জনের প্রধান অনুপ্রেরণা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের বিরোধী দলীয় নেতা রেজা পাহলাভি তার এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় জনগণের প্রতি ইরানকে মুক্ত করার আহ্বান জানান। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের দিন তিনি এই বার্তা দেন। ৬ মাস আগে ৮ ও ৯ জানুয়ারি পুরো ইরান অন্ধকারে ডুবে গেলেও লাখ লাখ মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। শাসক গোষ্ঠীর বুলেটে প্রায় ৪০,০০০ বীর দেশপ্রেমিক শহীদ হন এবং হাজার হাজার মানুষ বন্দী ও নির্যাতিত হন। নিরস্ত্র এই জাতির আত্মত্যাগ বৃথা যাবে না। তারা ভীরুর মতো বেঁচে থাকার চেয়ে বীরের মতো মুক্ত হয়ে মরতে চেয়েছিলেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান, জেনেভা বা ইসলামাবাদের কোনো আলোচনা যেন তেহরানের এই রক্তক্ষয়ী সংগ্রামকে আড়াল না করে। শহীদদের শুরু করা লড়াই শেষ করে একটি স্বাধীন ইরান গঠন করাই এখন মূল লক্ষ্য। এই মুক্ত ইরানই ভবিষ্যতে বিশ্বের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। টানা তৃতীয় রাতে ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, গভীর রাতে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকা বুশেহর শহর সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তবে বৃহস্পতিবার আমেরিকা নতুন করে কোনো হামলা চালায়নি বলে দাবি করেছে সেন্টকম। ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি গণমাধ্যম। তবে নতুন কোনো হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ওয়াশিংটন। মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকা বুশেহর শহর এবং পাশের চোগাদাক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় কোনারাক শহরেও আরও 3টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যদিও বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি তারা। এদিকে মেহের নিউজ এজেন্সির খবর প্রকাশের কিছুক্ষণ পরেই আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম আল জাজিরাকে জানায়, গত কয়েক ঘন্টায় ইরানে তারা কোনো হামলা চালায়নি। মূলত গত মঙ্গলবার থেকে আমেরিকা ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। এর মধ্যে কাতার, বাহরাইন ও কুয়েতের সামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে তেহরান। এর ফলে জুনের মাঝামাঝি হওয়া যুদ্ধবিরতি চুক্তি আরও চাপে পড়েছে। এদিকে ইরান থেকে এসব খবর আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। দুই নেতা বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প তাকে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার পদক্ষেপ সম্পর্কেও অবহিত করেছেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই সময় লেবানন প্রসঙ্গে বলেছেন, সেখানে যতদিন প্রয়োজন হবে ততদিন সেনা মোতায়েন রাখা হবে। ইসরায়েলি গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু দাবি করেন, ইরান শাসন ব্যবস্থা একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে। তেল আবিবের নীতি একেবারেই স্পষ্ট, আর তা হলো কোনো চুক্তি থাকুক বা না থাকুক, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। যুদ্ধ এখনও শেষ হয়নি, বরং সামনে নতুন নতুন চ্যালেঞ্জ হাজির হচ্ছে বলে জানান নেতানিয়াহু। এ সময় পুরনো একটি দাবির পুনরাবৃত্তি করে তিনি বলেন, ইসরায়েল যদি সময় মতো পদক্ষেপ না নিত, তবে এতদিনে তেহরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত। আমেরিকা ও ইরানকে আবারও আলোচনার টেবিলে আনতে মরিয়া পাকিস্তান ও কাতার। CNN সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওয়াশিংটন ও তেহরানের সাথে যোগাযোগ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপক্ষকেই সংযত হয়ে শান্তি আলোচনায় বসতে অনুরোধ করেছে ইসলামাবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য কূটনীতি ও আলোচনার কোনো বিকল্প নেই। এজন্য দুপক্ষকেই অন্তর্বর্তী চুক্তির প্রতি সম্মান দেখানোর পরামর্শ দিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার হামলার দ্বিতীয় দিনে ইরানের 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে ট্রাম্প বাহিনী। এর জবাবে কুয়েত ও বাহরাইনে আমেরিকার ঘাঁটিতে হামলা করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। এদিকে মধ্যপ্রাচ্যে ফের নতুন করে সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর সব পক্ষকে পাল্টাপাল্টি হামলা থামিয়ে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক। পাল্টাপাল্টি এই হামলা অবশ্যই বন্ধ করতে হবে। আঞ্চলিক ও বিশ্ব শান্তির স্বার্থে দ্রুত কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরে আসা জরুরি। চলমান এই সংঘাত বিশ্ব অর্থনীতির ওপর যে গভীর প্রভাব ফেলছে তা আমাদের সকলেরই উদ্বেগের কারণ। এই সংকটের টেকসই সমাধানে আলোচনার টেবিলে ফেরার কোনো বিকল্প নেই, যা সংশ্লিষ্ট সব পক্ষকে উপলব্ধি করতে হবে। জাতিসংঘ মহাসচিব বরাবরই এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন, শান্তি প্রতিষ্ঠায় যে কোনো ধরনের সহায়তার জন্য জাতিসংঘ প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। ইরানের গোলেস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ রেল সেতুতে বৃহস্পতিবার হামলা চালানো হয়। তেহরানের দাবি, আমেরিকা এই হামলা চালিয়েছে। হামলার কারণে ইরানকে চায়না ও রাশিয়ার সঙ্গে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ রেল করিডোরের একটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ছবি ও ভিডিওতে সেতুটির উপর একটি বড় গর্ত ও বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। তাতে স্পষ্ট যে রেললাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারপাশের সেই ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। হামলার পর ইরানের রেলওয়ে কর্তৃপক্ষ তেহরান ও মাশহাদ শহরের মধ্যকার যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। ফার্স্ট নিউজ আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রেল সেতুটি দ্রুত মেরামতের জন্য প্রকৌশলী দল পাঠানো হয়েছে এবং কাজ চলছে। তবে ক্ষেপণাস্ত্রের আঘাতে রেল সেতুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ইউরোপে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 10,000। এর মধ্যে কেবল জার্মানিতেই মারা গেছেন অর্ধেকের বেশি। বলা হচ্ছে পশ্চিম ইউরোপে এবার ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড করা হয়েছে। চরম দাবদাহ মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোকে জরুরি ভিত্তিতে হিট হেলথ অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন WHO মহাপরিচালক। ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। অসহনীয় গরমে বিভিন্ন দেশে প্রায় 10,000 মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে কেবল জার্মানিতেই মারা গেছেন 5,000-এর বেশি মানুষ। জার্মানির জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত তাপপ্রবাহজনিত কারণে আনুমানিক 5,120 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অধিকাংশ মৃত্যুই ঘটেছে জুনের শেষ দিকে। সে সময় সাপ্তাহিক গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের অনেক ওপরে অবস্থান করছিল। সংস্থাটির তথ্য মতে মৃতদের মধ্যে প্রায় 4,270 জনের বয়স 75 বছর বা তার বেশি। আর পুরুষদের তুলনায় নারীদের মৃত্যুর সংখ্যা বেশি রেকর্ড করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের বুলেটিন অনুযায়ী পশ্চিম ইউরোপে এবার ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড করা হয়েছে, যেখানে গড় তাপমাত্রা ছিল 20.74 ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে গেছে, যার ফলে গলে যাচ্ছে রাস্তার পিচ। জার্মানি ছাড়াও ফ্রান্স, বেলজিয়াম, স্পেন ও নেদারল্যান্ডসেও দাবদাহে ব্যাপক প্রাণহানি ঘটেছে। দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, গত 20 থেকে 28 জুনের তীব্র তাপপ্রবাহের সময় এই 4 দেশে অতিরিক্ত 4,700 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপ জুড়ে তাপপ্রবাহজনিত কারণে প্রাণহানির ক্ষেত্রে বয়স্ক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে রেকর্ড তাপমাত্রা ও ক্রমবর্ধমান মৃত্যু নতুন করে উদ্বেগ তৈরি করেছে গোটা ইউরোপে। ইউরোপের এই বৈরী আবহাওয়া বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে একসময় প্রজন্মে একবারই তাপপ্রবাহ দেখা যেত, যা এখন প্রায় প্রতি বছরই ঘটছে। পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ এখন ইউরোপ। এখানে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে তাপমাত্রা বাড়ছে। চরম এই দাবদাহ মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোকে জরুরি ভিত্তিতে হিট হেলথ অ্যাকশন প্ল্যান বা তাপ স্বাস্থ্য কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন WHO মহাপরিচালক। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের 15 দিন পরেও শোকের ছায়া কাটেনি। নিহতের সংখ্যা 3,889 ছাড়িয়েছে। এদিকে জাতিসংঘ জানিয়েছে, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তা মোকাবেলা করা যে কোনো সরকারের জন্য অত্যন্ত কঠিন। বাস্তুচ্যুত 18,000 মানুষ এখন খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছেন। ভেনেজুয়েলার লাগুয়াইরা এখন শোকের নগরী। 15 দিন আগে কেঁপে ওঠা এই শহরে এখনো ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ অনেকের দেহাবশেষ। সরকারি উদ্ধার অভিযানের অপেক্ষায় না থেকে প্রতিবেশীদের নিয়ে ধ্বংসস্তূপ খুঁড়ছেন স্বজনরা। দীর্ঘ 15 দিন পর শুক্রবার নিজের মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছেন এলেনা পারদেস নামে এক নারী। 15 দিন পর প্রতিবেশীদের সহায়তায় আমি আমার মা, আমার মেয়ে ও মায়ের মরদেহ উদ্ধার করেছি। সত্যি বলতে এখানে কারো কাছ থেকেই কোনো সাহায্য পাচ্ছি না। উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহারের সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন নিখোঁজদের স্বজনরা। কারণ এতে স্বজনদের শেষ নিদর্শনের চিহ্নটুকুও মুছে যাওয়ার ভয় রয়েছে তাদের। লড়াই করছেন লুণ্ঠনকারীদের হাত থেকে বেঁচে যাওয়া স্মৃতিটুকু রক্ষার। ক্ষতিগ্রস্ত 13 লাখ মানুষের খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। বাস্তুচ্যুত হাজারো মানুষ অস্থায়ী তাঁবুতে গাদাগাদি করে থাকছেন, যা নতুন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। মানুষের পাশাপাশি আহত প্রাণীদের সুরক্ষায় খোলা হয়েছে ভেটেরিনারি ক্যাম্প। উদ্ভূত পরিস্থিতিতে 29 কোটি 60 লাখ ডলারের জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘ। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানিয়েছেন, ভেনেজুয়েলার এই ভয়াবহ বিপর্যয় মোকাবেলা করা বিশ্বের যে কোনো সরকারের জন্যই অত্যন্ত কঠিন। আন্তর্জাতিক সহায়তায় ইতিমধ্যেই 40,000 মানুষকে খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে। নারী ও শিশুদের সহায়তায়ও কাজ করছে সংস্থাটি। এটি একটি ভয়াবহ মানবিক সংকট। বিশ্বের যে কোনো সরকারের জন্যই এমন বিপর্যয় এককভাবে মোকাবেলা করা প্রায় অসম্ভব। তবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল আগামী 6 মাস 13 লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করা। আমরা দ্রুত সাহায্য পৌঁছে দিতে কাজ করছি। সরকারের তথ্যমতে 16,740 জন আহত মানুষের চিকিৎসা এখন বড় চ্যালেঞ্জ। আশ্রয় কেন্দ্রগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিশুদ্ধ পানি
পানির অভাবে নতুন করে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সহায়তার হাত প্রসারিত হলেও বিপর্যস্ত এই জনপদকে স্বাভাবিক জীবনে ফেরাতে প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিক্ষোভের সময় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে 3 তিব্বতী অধিকার কর্মীকে আটক করেছে পুলিশ। তিব্বতের স্বাধীনতা কর্মী লোবকার রংজেনের আত্মহুতির 1 সপ্তাহ পূর্তিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। জাতিসংঘের প্রধান ফটক অবরোধ করে বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করেন তিব্বতী অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, তিব্বতে চায়নার দমনপীড়ন এবং গত সপ্তাহে লোবগা রংজেনের আত্মহুতির ঘটনায় জাতিসংঘের নীরবতা অগ্রহণযোগ্য। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে 3 বিক্ষোভকারীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা জাতিসংঘের ফটক অবরোধ করেছি কারণ তিব্বতী পরিচয় এখন বিলুপ্তির দ্বারপ্রান্তে। দীর্ঘ 67 বছরের চায়না শাসনে তিব্বতের পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের মূল আপত্তি চায়নার নতুন এথনিক ইউনিটি অ্যান্ড প্রোগ্রেস ল নিয়ে। তাদের অভিযোগ, এই আইনের মাধ্যমে তিব্বতী শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে বাধ্যতামূলকভাবে ম্যান্ডারিন ভাষায় পাঠদান করা হচ্ছে, যা তিব্বতী সংস্কৃতির অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আমরা চাই জাতিসংঘ তিব্বতের নিরপেক্ষ তদন্তের জন্য সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করুক। মনে রাখতে হবে, তিব্বত একটি জাতি, কোনো সংখ্যালঘু গোষ্ঠী নয়। তিব্বতে নিজেদের নিয়ন্ত্রণকে শান্তিপূর্ণ মুক্তি হিসেবে দাবি করে আসছে চায়না। তবে আন্তর্জাতিক মহলে এই দাবি নিয়ে রয়েছে তীব্র বিতর্ক। জাতিসংঘের সামনে এই বিক্ষোভ এবং আটকের ঘটনা তিব্বত ইস্যুকে আবারও বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা থেকে নিজেদের ঘরবাড়ি বাঁচাতে অভিনব প্রতিরোধ গড়ে তুলেছেন অধিকৃত পশ্চিম তীরের শহর সিনজিলের আদিবাসীরা। সরকারি বা সামরিক কোনো সহায়তা না পেলে রাতের পর রাত জেগে ফিলিস্তিনি যুবকরা নিজেদের গ্রাম পাহারা দিচ্ছেন। পাহাড়ের চারদিক জুড়ে ঘনিয়ে আসে অন্ধকার। একদল ফিলিস্তিনি তরুণ কাঁধে কাঁধ মিলিয়ে পাহারা দিচ্ছেন পশ্চিম তীরের সিনজিল শহর। লক্ষ্য, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা থেকে নিজেদের পরিবারকে রক্ষা করা। হুটহাট গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর আর অগ্নিসংযোগ ঠেকাতে এই স্বেচ্ছাসেবী দলই এখন পুরো শহরের একমাত্র ভরসা। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এখানে এসে 3 জনকে হত্যা করেছে। দিনের পর দিন তারা বাড়িঘরে ঢুকে চুরি, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। তাই আমরা এখানে বসে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেই। পাহারা দেয়া শুরু করার পর থেকে হামলা প্রায় 90% কমে গেছে। শুধু রাতের পাহারাই নয়, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুরো শহর যুক্ত রয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে। হামলার আভাস পেলেই মুহূর্তের মধ্যে জড়ো হন শত শত গ্রামবাসী। ইসরায়েলি বাহিনী কিংবা পুলিশ তাদের সুরক্ষায় এগিয়ে আসে না, এমনটাই অভিযোগ স্থানীয়দের। পরিস্থিতি খুবই ভয়ানক। আমরা স্বাভাবিকভাবে বাঁচতে পারছি না। দিনরাত সবসময় একটা আতঙ্ক কাজ করে। একটু শান্তিতে থাকার জন্য বাড়ির চারপাশে লোহার বেড়া দিয়েছি, কিন্তু সত্যি বলতে কোনো হামলা হলে এখানে আমাদের কোনো নিরাপত্তা নেই। ইসরায়েলি সামরিক বাহিনী সিনজিল শহরের অধিকাংশ প্রবেশ পথ বন্ধ করে দেয়ায় দিন দিন আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে এই জনপদ। আতঙ্ক আর কাঁটাতারের বেড়াজাল উপেক্ষা করেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন সিনজিলের বাসিন্দারা। রকিব আহমেদ তমাল, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। গেমারদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফ্রান্সের ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট বাজারে নিয়ে এসেছে তাদের জনপ্রিয় ফ্রাঞ্চাইজির নতুন চমক, অ্যাসাসিনস ক্রিড ব্ল্যাক ফ্ল্যাগ রেসিং কড। এটি মূলত 2013 সালের জনপ্রিয় গেম ব্ল্যাক ফ্ল্যাগের একটি রিমেক ভার্সন। গেমটি গেমারদের আবারও নিয়ে যাবে জলদস্যুদের সেই রোমাঞ্চকর ক্যারিবিয়ান সাগরে। 2007 সালে যাত্রা শুরুর পর অ্যাসাসিনস ক্রিড ফ্র্যাঞ্চাইজি গেমারদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এবার সেই জনপ্রিয়তার পালে নতুন করে হাওয়া দিতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে হাজির হলো অ্যাসাসিনস ক্রিড ব্ল্যাক ফ্ল্যাগ রিসেন্ট।
গেমটির অন্যতম আকর্ষণ এর মোশন ক্যাপচার প্রযুক্তির নিখুঁত কাজ। কোনো সেট ছাড়া শুধু ক্যামেরার সামনে অভিনয় করাটা শৈশবের কল্পনার মতো চ্যালেঞ্জিং ছিল বলে জানান প্রধান চরিত্রের রূপদানকারী অভিনেতা ম্যাট রায়ান। 13 বছর পর এই চরিত্রে ফিরতে পেরে অত্যন্ত আনন্দিত তিনি। I think to come back after 13 years, man, you know, you let go of something after you've done it, do you know what I mean? And then it comes back and you're like, wow, this is amazing. And as soon as they said to me like they want to do it, I was just like, what? ভিজুয়াল গ্রাফিক্সের পাশাপাশি গেমটির অডিওতেও এসেছে বড় পরিবর্তন। এবার মূল গেমের মিউজিকের পাশাপাশি থাকছে 10টি নতুন গান, যা তৈরি হয়েছে কিংবদন্তি জলদস্যুদের গল্প নিয়ে। এই গানগুলোতে সুর দিয়েছেন সুরকার শন ড্যাগার। তিনি দাবি করেন নতুন এই গানগুলো গেমারদের সম্পূর্ণ ভিন্নধর্মী এক অভিজ্ঞতা দেবে। Yeah, they've brought back a bunch of the old songs and we recorded 10 new songs for this game. মেকানিক্সের আধুনিকায়ন এবং প্রিয় চরিত্রদের নতুন সংলাপে ফিরিয়ে আনাকে নিজেদের একটি স্বপ্নের প্রজেক্ট হিসেবে দেখছেন গেমটি ডেভেলপার টেরি হ্যান। আর নতুন গেমিং কনটেক্সট নিয়ে উচ্ছ্বসিত সাধারণ গেমার থেকে শুরু করে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররাও। লুইট ফিটজেরাল্ড নামে এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলেন 14 বছর ধরে এই গেমটি খেলছেন। গেমটির নতুন সংস্করণ পুরোটা খেলতে মুখিয়ে থাকার কথাও জানান তিনি। Honestly, as a massive fan and somebody that has fell in love with this game and this game series over and over again for the most part of my life, I think it's very, very, very exciting for me. বৃহস্পতিবারই বিশ্বজুড়ে গেমটির নতুন এই সংস্করণ মুক্তি দিয়েছে ফ্রান্সের ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট। তবে এই গেমের মজা পেতে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। গেমটির কম্পিউটার সংস্করণ ডাউনলোড করতে মাত্র 1500 টাকা লাগলেও প্লে স্টেশন কিংবা এক্সবক্সে খেলার জন্য গুনতে হবে 5500 থেকে 11000 টাকা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।